ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। পার্টস অফ স্পিচ দেখেন, ইংরেজি ভাষার মূল ভিত্তি হচ্ছে এই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে গভীর ও সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্যই আমাকে এইটা ভালোভাবে জানতে হবে। মানে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বলা যেতে পারে। কি বললাম? একটা ফাউন্ডেশন। কিভাবে এটা হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ হলো ইংরেজি ব্যাকরণের বা ভাষার ভিত্তি। একটি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বা ওয়ার্ডই কোনো না কোনো কাজ করে। বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দগুলোকে যে শ্রেণীতে ভাগ করা হয় তাই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের গুরুত্ব কতটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলছে যে সেন্টেন্স স্ট্রাকচারে সাহায্য করে এটা। সঠিক শব্দ সঠিক জায়গায় বসাতে পার্টস অফ স্পিচ সাহায্য করে, যেমন সাবজেক্টের পর ভার্ব, এরপর অবজেক্ট বসে। শব্দের সঠিক ক্রম না জানলে বাক্য ভুল হয়ে যাবে এবং অর্থ অস্পষ্ট হবে। একটি শব্দ বাক্যের কোথায় বসছে তার উপর ভিত্তি করে অর্থ বদলে যেতে পারে, যেমন ওয়াটার মানে পানি, নাউন, আবার ওয়াটার মানে পানি দেওয়া, ভার্ব। পার্টস অফ স্পিচ জানলে এই বিভ্রান্তি দূর হয়। আমি যদি বলি আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার, আই নিড সাম ওয়াটার, এইটা নাউন। বাট আমি যদি বলি ওয়াটার দ্য গার্ডেন, আই ওয়াটার মাই গার্ডেন, এর মানে আমি আমার বাগানে পানি দেই। বা ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও। অর্থাৎ ওয়ার্ড ভিন্ন পজিশনে বসার কারণে অর্থের চেঞ্জ হয়ে যায়। যোগাযোগ দক্ষতা, সঠিক শব্দ চয়ন মনের ভাব বা ইমোশন সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে। পার্টস অফ স্পিচ সম্পর্কে দৃঢ় জ্ঞান ছাড়া কথ্য ও লিখিত উভয় ইংরেজিতে দক্ষতা অর্জন করা কঠিন। পার্টস অফ স্পিচ মানে কি? আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, একটি সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি জানেন? যে কতগুলো শব্দ মানে ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকেই সেন্টেন্স বা বাক্য বলা হয়। একটা বাক্যে ব্যবহৃত মানে একটা বাক্য তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডেরই একটা না একটা নাম থাকে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। যেমন আমি যদি আপনাকে বলি হি প্লেইজ ফুটবল ইন দা ফিল্ড, অর্থাৎ সে মাঠে ফুটবল খেলে। হি প্লেইজ ফুটবল ইন দা ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যে যে শব্দগুলো আছে, হি এটা একটা প্রোনাউন, প্লেস এটা একটা ভার্ব, ফুটবল এটা একটা নাউন, ইন এটা একটা প্রিপোজিশন, দা এটা একটা অ্যাডজেক্টিভ, ফিল্ড এটা একটা নাউন। এই যে প্রতিটা ওয়ার্ডের একটা নাম আমি বললাম, এই নাম বলাটা আপনাকে শিখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করা আপনাকে শিখতে হবে। আমি যদি বলি যে দিস, দেখেন বোঝার চেষ্টা করেন, ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই যে ম্যাঙ্গো শব্দটা এখানে একটা নাউন। ম্যাঙ্গো শব্দটা একটা, ম্যাঙ্গো একটা ফলের নাম। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর মানে হচ্ছে এটা একটা আম গাছ। এটা একটা আম গাছ, এইখানে এই ম্যাঙ্গোটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ মানে কি? স্পিচের পার্ট, স্পিচ মানে কথা মানে বাক্য বা সেন্টেন্স। একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ যখন একটা সেন্টেন্স বা বাক্য ইংলিশে তৈরি করা হয়, বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। এইটা আমাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। কেন আইডেন্টিফাই করতে হয়? একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচ অলওয়েজ কানেক্টেড হয়, অলওয়েজ অর্গানাইজড হয়। অর্থাৎ একটা বাক্যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসে অর্থাৎ ব্যবহৃত হয়, এইটা আপনাকে জানতে হবে। এইটা আপনারা তখনই ভালোভাবে জানতে পারবেন, তখনই ভালোভাবে বুঝতে পারবেন যখন এই পার্টস অফ স্পিচ গুলোকে পারফেক্ট ওয়েতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এইটা আপনাকে করতে হবেই। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু কখনো ওই চেহারা অনুযায়ী বসানো যায় না, যে মানে এটা কখনো এভাবে মুখস্থ করা যায় না যে এই ওয়ার্ডটাই এই পার্টস অফ স্পিচ। এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আমাদেরকে বুঝতে হবে। যেমন মনে করেন যে আহ আমি যদি এইরকম একটা সেন্টেন্স বলি, হি ইজ ওয়াকিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে, সে রাস্তায় হাঁটছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াকিংটা এখানে ভার্ব। বাট আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ,
গুড, EXERCISC, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। এই ওয়াকিংটা এখানে স্থির একটা অবস্থা প্রকাশ করছে, সাবজেক্টের স্থানে আছে, এটা নাউন হিসাবে বসে। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয়, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আই স আ বয়, ওকে, আই এম ওয়াকিং অন দা রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, হাঁটান্ত অবস্থায় দেখেছিলাম। এই স শব্দটা মেইন ভার্ব এখানে, বাট এই যে ওয়াকিং, এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এই ওয়াকিংটা একটা অ্যাডজেক্টিভ। দেখেন এই ওয়াকিং দিয়ে তিনটা বাক্য লিখছি, বাট তিনটা বাক্যে ওয়াকিং কিন্তু তিন ধরনের পজিশনে আছে, অর্থাৎ তিনটা অবস্থানে আছে। ফার্স্ট সেন্টেন্সে যে ওয়াকিংটা আছে ওইটা আমার ভার্ব, সেকেন্ড সেন্টেন্সে যে ওয়াকিংটা আছে ওইটা আমার নাউন, থার্ড সেন্টেন্সে যে ওয়াকিংটা আছে ওইটা আমার অ্যাডজেক্টিভ। এই যে তিনটা ওয়াকিং একই স্পেলিং, বাট তিনটা পজিশনে বসার কারণে তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে। আর তিন ধরনের পার্টস অফ স্পিচ হওয়ার কারণে তিনটা বাক্যে ওয়াকিং এর তিন ধরনের অর্থ দিচ্ছে। যেমন হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে, হাঁটিতেছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ মানে হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড মানে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ একটা ওয়াকিং এর মানে হাঁটছে, একটা ওয়াকিং এর মানে হাঁটা, আরেকটা ওয়াকিং এর মানে হাঁটতে। তাহলে এই যে চেঞ্জিংটা, এইটা বুঝতে তখনই পারবেন যখন আপনারা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবেন। পার্টস অফ স্পিচ যদি আইডেন্টিফাই করতে না পারেন, আপনারা অনেকেই প্যাসেজ রিডিং করেন কিন্তু অ্যাকচুয়াল অর্থ বোঝেন না, অ্যাকচুয়াল মিনিং বোঝেন না। কারণ কি? কারণ একটা বাক্যে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসছে, বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, এটা আমরা বের করতে পারি না, জাস্ট এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারার কারণে। সো এইটা আমাকে করা শিখতে হবে। ইভেন ফ্রি হ্যান্ড রাইটিং এও আমরা দুর্বল থেকে যাব যদি এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা আমরা না রাখি। তো পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার, আপনারা প্রত্যেকেই জানেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। নাউনটা কি? বলছে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। ডেফিনেশন হচ্ছে আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, ইট নেমস আ পার্সন, প্লেস, থিংস আর আইডিয়া। মানে পৃথিবীতে যত শব্দ আছে এক কথায় বলতে গেলে সবই নাউন, কারণ যে কোনো নামকেই নাউন বলে। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, কোনো অবস্থার নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। রহিম ইজ আ গুড বয়, রহিম একটা ভালো ছেলে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে ঢাকা, রহিম, অনেস্টি, এগুলো সবই হচ্ছে নাউন, বাক্যের শুরুতে আছে, সাবজেক্টের স্থানে আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সবই আমাদের নাউন। আমাকে বুঝতে হবে নাউন বসে কোথায়, প্লেসটা বা অবস্থানটা বুঝতে হবে, একদম সাবজেক্টের স্থানে, শুরুতে, অথবা ভার্বের পরে মোস্ট অফ দ্য টাইম অবজেক্টের স্থানেও নাউন বসে। যেমন এই বয় শব্দটা নাউন, বাংলাদেশ শব্দটা নাউন, পলিসি শব্দটা নাউন, লাস্টে যে ওয়ার্ড মানে একদম শুরুতে এবং শেষে, এই দুইটা জায়গাতেই মূলত মোস্ট অফ দ্য টাইম নাউন বসে। এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে, নাউনকে উঠাই দিয়ে বসে, মানে প্রোনাউনের প্লেসটা ওই সেম জায়গায়, একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর। আর প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন। মানে ফর এক্সাম্পল, রহিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। যখন ওই রহিম সম্পর্কে আমি আরো ইনফরমেশন দিচ্ছি, তখন রহিম না বলে আমি বলছি যে হি গোস টু স্কুল এভরি ডে, হি রিডস ইন ক্লাস 10, হি ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। অর্থাৎ ওই রহিমের পরিবর্তে যখন আমি হি এর ব্যবহার করছি, ওইটাকেই প্রোনাউন বলা হচ্ছে। সো এই হচ্ছে মেইন বিষয়। মানে বলছে যে প্রোনাউন ব্যবহার না করলে রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম গোস টু স্কুল এভরিডে, এটি শুনতে একঘেয়ে লাগে। হ্যাঁ, প্রোনাউন ভাষাকে প্রাণবন্ত করে, বা এখানে একটা রিডান্ডেন্সির প্রবলেমও তৈরি হয়, বারবার নামের ব্যবহার করা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি ক্রিয়েট হয়। ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না, দ্বিরুক্তি। এই জন্যই মূলত প্রোনাউনের উৎপত্তি। এগুলো নিয়ে ডিটেলস ক্লাস আছে, আমরা সেখানে সেগুলো দেখবো। আগে জাস্ট আমরা এগুলো সম্পর্কে পরিচিত হই। ভার্ব কি? যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। ভার্ব একটি সেন্টেন্স বা বাক্যের প্রাণ। A verb is a word that expresses an action or a state of being. I eat rice, he is a doctor, they play cricket. মনে রাখবেন যে প্রতিটা বাক্যে সাবজেক্টের পরেই মূলত মেইন ভার্ব থাকে, প্রতিটা বাক্যে সাবজেক্টের পরেই মূলত মেইন ভার্ব থাকে। অ্যাডজেক্টিভ কি?
যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এটি নাউনকে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করে। শি ইজ আ বিউটিফুল গার্ল, হি ইজ পোর বাট অনেস্ট, আই হ্যাভ 5 পেন্স। মানে নাউন বা প্রোনাউন একটা বাক্যের কোথায় থাকে বলেন তো? একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। ওই শুরু এবং শেষের যে জায়গাটা, মানে নাউন এবং প্রোনাউন, তার ঘাড়ের উপর মূলত অ্যাডজেক্টিভ বসে। শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। ওই মেয়েটা কেমন মেয়ে? গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা, যে শি ইজ আ বিউটিফুল গার্ল। হি ইজ পোর বাট অনেস্ট, সে কেমন? সে গরিব কিন্তু সৎ। এই পোর এবং অনেস্ট দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 5 পেন্স, মনে করেন আই হ্যাভ পেন, আমার কলম আছে। ওই কলম কয়টা? 5টা। ওই কলমের ঘাড়ের উপর 5 গিয়ে বসতেছে। এইটাকেই বলছে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে একটা বাক্যের নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করা, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এক্সট্রা ইনফরমেশন দেওয়া। অ্যাডভার্ব কি? যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, কোথায়, কখন, কিভাবে একটা কাজ সম্পন্ন হলো তা বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। আমি এখানে একটু দ্রুত বলে চলে যাচ্ছি, আগে এটা দেখায় আমি নিজের মতো করে আপনাকে লিখে লিখে দেখাবো, সেগুলো আস্তে আস্তে বলবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাট এখানে যে কথাগুলো আমি বলে যাচ্ছি জাস্ট একটু দেখেন শুধু, আর কিছু করতে হবে না। আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো শোনেন, এখানে যা লেখা আছে এগুলো একটু দেখে যান। এরপর আমি আপনাদের লিখে লিখে আস্তে আস্তে আমি ধীরে ধীরে সবকিছু দেখিয়ে দিচ্ছি। বাট এখানে যেটা আছে এটা আগে একবার একটু আপনারা দেখেন, কারণ এখানে আপনারা যারা ক্লাস করছেন সবাই সমান না। আমি বারবার বলছি শুরুতেই, এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনি যে কোনো বয়সেরই হন না কেন। তো এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে, আমাকে তাদেরকে নিয়েও এগোতে হবে। যারা একটু জানেন ভালো, বাট আমাকে তো সবাইকে নিয়ে এগোতে হবে, এই জন্য এই বেসিক থেকেই আমি এগুলো দেখাচ্ছি। একটু আগে দেখেন অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ ওই যে গতকাল যেটা দেখিয়েছিলাম, যে ভার্বকে যদি হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই এই WH ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। মানে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে যদি আপনি কম্পেয়ার করেন, দুইটা ডিফারেন্ট। মানে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেওয়া। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। এখানে বিষয়টা কি জানেন? আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ কয়টা? 8 প্রকার না? এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে মূলত মেইন পার্টস অফ স্পিচ বা জিস্ট হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। মানে যেটা না হলে মিনিমাম একটা সেন্টেন্স তৈরি করা যায় না, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। মনে করেন আমি যদি বলি যে শি ইজ গার্ল, সে হয় মেয়ে, তাহলে শিটা কি? প্রোনাউন, ইজটা কি? ভার্ব, গার্লটা কি? নাউন। এই তিনটার একটা বাদ দিলে কি আপনার সেন্টেন্স থাকবে? ভেবে দেখেন তো। শি বাদ দিলে বাক্য হবে? ইজ বাদ দিলে বাক্য হবে? গার্ল বাদ দিলে বাক্য হবে? হবে না। তাহলে এইগুলো হচ্ছে জিস্ট, এটা না হলে মিনিমাম একটা বাক্য তৈরি করা যায় না। তাহলে আমি যদি এবার বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এর শব্দটাকে আমরা আর্টিকেল বলি। বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল বলে কোনো কিছু নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল বা ডিটারমিনার এগুলো অ্যাডজেক্টিভের পেটের ভিতর থেকে বের হয়, এরকম বলা যেতে পারে। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। তাহলে এই এ এবং বিউটিফুল দুটো শব্দই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। কেন? ওই গার্লকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। আমি যদি ওই দুটো শব্দ নাও দিতাম, বাক্যের কি অর্থ থাকতো না? থাকতো। কিন্তু শি বাদ দিলে কি অর্থ থাকে? ইজ বাদ দিলে অর্থ থাকে? ভেবে দেখেন তো, গার্ল বাদ দিলে অর্থ থাকে? থাকে না। সো একটা বাক্যের মেইন অংশ বা জিস্ট আমাকে বুঝতে হবে। সো শি ইজ আ বিউটিফুল গার্ল। এবার সে একটা সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে সুন্দরী, খুব সুন্দরী। এই ভেরি শব্দটা ওই বিউটিফুল কে মডিফাই করে। যে শব্দ অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে শব্দ অ্যাডভার্ব হয়। তো এইভাবে একটা সেন্টেন্স মূলত বড় হয়। একটা সেন্টেন্স অন্য আরেকটা, মানে একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড অন্য আরেকটা ওয়ার্ডের জন্য বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ বসে নাউন প্রোনাউনের জন্য, অ্যাডভার্ব বসে মেইনলি ভার্বের জন্য। কিন্তু অ্যাডভার্ব
নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে, প্রেপোজিশনকে, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় না, যেটা অ্যাডজেক্টিভ দেয়। এগুলো আমি দেখাবো আরো ধীরে ধীরে, আপনারা সবকিছুই পাবেন। দেখেন এখানে বলছে শি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে। ওই হাঁটার ধরনটা কেমন, এখানে কিন্তু হি কে মডিফাই করছে না, ওই হাঁটাকে মডিফাই করছে স্লোলি। ওই হচ্ছে আমার অ্যাডভার্ব। শি ইজ ভেরি বিউটিফুল, ওই ভেরি শব্দটা অ্যাডভার্ব। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। দেখেন হি রানস, সে দৌড়ায়, ফাস্ট মানে দ্রুত, দৌড়ানোর ধরনটা কেমন, দ্রুত। ওই ফাস্ট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। ফাস্ট শব্দটা এখানে কি, অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে, রানকে। এবার সে দৌড়ায় দ্রুত, ঠিক আছে, সে খুব দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়। রানস ফাস্ট, রানস ভেরি ফাস্ট, ওই ভেরিটা ওখানে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে, ফার্স্টকে মডিফাই করছে ভেরি, ফার্স্ট কি অ্যাডভার্ব, ভেরি কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে, সেই কথা এখানে বলা হচ্ছে। মানে ফার্স্ট শব্দটা রানকে মডিফাই করে হয়েছে, আর ভেরি শব্দটা ফার্স্টকে মডিফাই করে হয়েছে। এইগুলো হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। এই পার্টস অফ স্পিচের ফাংশন না বুঝলে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারলে কখনোই ইংলিশে কথা বলা যায় না। একটা প্যাসেজ রিড আউট করে তার অ্যাকচুয়াল অর্থ বা মিনিংটা ওইভাবে বের করা যায় না। কনজাংশন কি, যে শব্দ দুই বা ততোধিক শব্দ অর্থাৎ ওয়ার্ডস, ফ্রেজেস, বাক্যাংশ বা ক্লজ কে কানেক্ট করে অর্থাৎ যুক্ত করে, তাকে কনজাংশন বলে। এটি ছাড়া জটিল বাক্য তৈরি করা কঠিন হয়ে পড়ে। A conjunction is a word used to join words, phrases, or clauses together. Rohim and Korim are brothers. He is poor but honest. Do or die is a and or but দ্বারা দুটো আলাদা ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যুক্ত হচ্ছে, এটাকেই কনজাংশন বলে। এটা মেইনলি রিটেন ইংলিশে বেশি প্রয়োজন হয়। ইন্টারজেকশনটা কি, যে শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। সাধারণত এগুলো, এটা দেখলেই চেনা যায় বিস্ময়বোধক চিহ্ন। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, লাস্ট দ্য ম্যান ইজ ডাইড, ওয়াও হোয়াট আ বিউটিফুল গার্ল ইজ। সো এখানে বিষয়টা কি জানেন, 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ইন্টারজেকশন বাদে বাকি যে 7টা আছে, প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে একে অন্যের সাথে কানেক্টেড বা রিলেটেড, একটা আরেকটার সাথে জড়িত, একটা আরেকটার উপর ডিপেন্ড করে ব্যবহৃত হয়। বাট এই ইন্টারজেকশনটা হচ্ছে সম্পূর্ণ বাইরের একটা পার্ট। জাস্ট এরকম এক্সক্লামেশন সিম্বল থাকে, কিছু নির্দিষ্ট ওয়ার্ড দেখলেই চেনা যায়। তো এটা নিয়ে আর অত ইয়ে করার কিছু নাই। এরপর দেখেন তাহলে নাউনটা কি, যেটা নাম বোঝায়, অর্থাৎ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, সাবজেক্টের স্থানে থাকে বা অবজেক্টের স্থানে থাকে। নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এরপর ভার্ব কি, অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। ভার্ব কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পরে, মানে সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব বসে। অ্যাডজেক্টিভ কি, যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন গুড, ব্যাড, বিউটিফুল, বিগ, রেড, ইন্টারেস্টিং। ইট ইজ আ বিগ হাউস, হাউসকে মডিফাই করছে বিগ শব্দটা, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব বা অ্যাডজেক্টিভের বর্ণনা দেয়, মানে ভার্বকে যেটা মেইনলি বাড়িয়ে বলে। বাট এটা আরেকটা অ্যাডজেক্টিভকে বাড়িয়ে বলতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে। যেমন হি ইটস কুইকলি, সে খায় কিভাবে খায়, খাওয়ার ধরনটা কেমন, কুইকলি, এরকম কুইকলি, সাইলেন্টলি, ওয়েল, ভেরি, দোজ আর অ্যাডভার্ব। প্রেপোজিশন হচ্ছে সম্পর্ক তৈরি করে, লিঙ্কস নাউন, টু, অ্যাট, আফটার, অন, উই ওয়েন্ট টু স্কুল। কনজাংশন কি করে, ওই যে যেটা বললাম, অ্যান্ড অর বাট, আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজ কে যুক্ত করে। আই লাইক কফি, আই লাইক টি অ্যান্ড কফি। ইন্টারজেকশন কি, আবেগ প্রকাশ করে। তো এই হচ্ছে সহজ কথায় আমাদের নাউন। বাট এইখানে একটা কথা বারবার বলছে, এটা আমি শুরুতেও বলেছি, দেখেন মনে রাখবেন, একই শব্দ বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। আবারও বলছি, একই শব্দ বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন ওয়াটার ইজ লাইফ, পানি হচ্ছে জীবন, এই ওয়াটারটা এখানে নাউন। বাট আমি যদি বলি আই ওয়াটার দ্য প্লান্টস, আমি চারাগুলোতে পানি দেই, এই ওয়াটারটা ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি চারাগুলোতে পানি দেই, এই ওয়াটারটা কিন্তু ভার্ব। সেগুলো বুঝতে হবে, ঠিক আছে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বাক্যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। তো এগুলো আমাকে বুঝতে হবে, এগুলো আমাকে নিতে হবে। যেমন দেখেন, হ্যাঁ দেখতে পারবেন, সমস্যা নেই। যেমন দেখেন এখানে বলছে নাউন ও ভার্ব হিসাবে একই শব্দের ব্যবহার। যেমন ওয়াটার হ্যাজ নো কালার, বলছে পানির কোনো রং নেই, এই ওয়াটারটা এখানে নাউন। আবার ভার্ব হিসাবে এটা বসে কিভাবে, প্লিজ ওয়াটার দ্য গার্ডেন,
দয়া করে বাগানে পানি দাও। রিড দ্য বুক, এই রিডটা এখানে ভার্ব, সরি, বইটি পড়ো, এই রিডটা এখানে ভার্ব। কথা বোঝেন? আই ওয়ান্ট টু আ বুক, আই ওয়ান্ট টু বুক আ টিকিট, আমি একটা টিকিট বুক করতে চাই, আমি একটি টিকিট বুক করতে চাই। ও সরি, এখানে বুকটাকে আইডেন্টিফাই করছে, মানে রিড দ্য বুক, এই বুকটা এখানে নাউন, বাট আপনি যখন বলছেন আই ওয়ান্ট টু বুক আ টিকিট, এই বুকটা ভার্ব, মানে এটা মূলত নন ফাইনাইট ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলে, টু প্লাস বুক, টু প্লাস ভিওর, হ্যাঁ, বুক করা। যাই হোক, ওয়াস, আই হ্যাভ আ নাইস ওয়াচ, আমার সুন্দর একটি ঘড়ি আছে, এটা এখানে নাউন। বাট লেট আস ওয়াচ দ্য গেম, চলো খেলাটা আমরা দেখি, লেটস ওয়াচ দ্য গেম, মানে একই স্পেলিং, কিন্তু দুইটা পজিশনে বসার কারণে সম্পূর্ণ শব্দের অর্থেরই চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ওয়াচ মানে দেখা, আরেকটা ওয়াচ মানে ঘড়ি, এবং স্পেলিংটা কিন্তু সেম, বাট এটা সেন্টেন্সে ইউজের উপর ডিপেন্ড করে অর্থটা দিচ্ছে যে এটার অর্থ ঘড়ি হবে না দেখা হবে। প্লে মানে খেলা, আবার প্লে মানে বাজানো, যেমন দে প্লে, দ্য প্লে ওয়াজ ইন্টারেস্টিং। ও, এইখানে আবার দেখছেন, এই প্লে মানে হচ্ছে নাটক, নাটকটা খুব মজার ছিল, এটা আমার নাউন। বাট দে প্লে ফুটবল, একই স্পেলিং, এটা কিন্তু ভার্ব। খুবই ইন্টারেস্টিং না? হি হিট হিজ হেড, সে তার মাথায় আঘাত পেয়েছে। হি হেডস দ্য টিম, হি হেডস দ্য টিম, হেড মানে নেতৃত্ব দেওয়া, লিড দেওয়া, সে দলকে নেতৃত্ব দেয়। তার মানে একই হেড, হেড মানে মাথা, আবার একই হেড, হেড মানে লিড দেওয়া, নেতৃত্ব দেওয়া। আবার দেখেন বলছে এখানে যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে একই শব্দের ব্যবহার, যেমন ফাস্ট, হি ইজ আ ফাস্ট রানার, এই রানারকে মডিফাই করছে ফাস্ট শব্দটা, এটা এখানে অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তা দৌড়ানোর ধরনটা কেমন, ফাস্ট, এটা এখানে অ্যাডভার্ব। ইট ইজ আ হার্ড ওয়ার্ক, এটা খুব কঠিন কাজ, হার্ড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এই হার্ড শব্দটা এখানে অ্যাডভার্ব। এখানে কেন অ্যাডজেক্টিভ? ওই নাউনকে মডিফাই করছে ওয়ার্ককে, যে ওয়ার্কটা কেমন, তার হার্ড, কঠিন। আর এখানে হার্ড শব্দটা মডিফাই করছে ভার্বকে, ভার্বকে, যে সে পরিশ্রম করে, ওই পরিশ্রম করার ধরনটা কেমন, সে কঠোর পরিশ্রম করে, অর্থাৎ কাজকে মডিফাই করছে। বাট ইট ইজ আ হার্ড ওয়ার্ক, এখানে নাউনকে মডিফাই করছে হার্ড শব্দটা, তার মানে একটা অ্যাডজেক্টিভ। আই টুক অ্যান আর্লি বাস, হি গেটস আপ আর্লি, কখন ওঠে, আর্লি, এটা অ্যাডভার্ব অফ টাইম। আর আর্লি বাস, ওটা বাসকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, এই জন্য ওটা অ্যাডজেক্টিভ। হি ওয়াজ আ লেট কামার, হি কেম লেট। সো এইগুলো আমাকে বুঝতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন। ঠিক আছে, এরপর দেখেন প্রেপোজিশন ও কনজাংশনের ব্যবহার। হ্যাঁ, এই ফাংশন গুলো যদি আমরা বুঝতে পারি, ল্যাঙ্গুয়েজটা খুব সহজ হয়ে যায় আমাদের কাছে। একই শব্দ কখনো কখনো প্রেপোজিশন সম্পর্ক স্থাপনকারী আর কনজাংশন সংযোগ স্থাপনকারী হিসেবে ব্যবহৃত হয়, যেমন হি কেম আফটার মি, সে আমার পরে এসেছিল, এই আফটার শব্দটা এখানে প্রেপোজিশন। হি কেম আফটার আই হ্যাড লেফট, সে এসেছিল আমি চলে যাওয়ার পর, এই আফটারটা এখানে কনজাংশন। হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। লুক বিফোর ইউ লিভ, লাভ দেওয়ার আগে দেখো। আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, সোমবার থেকে আমি তাকে দেখিনি। ইটস আ লং টাইম সিন্স উই মেট। এইটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন জানেন, বা কিভাবে বুঝবেন? প্রেপোজিশন মূলত একটা বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে, লাস্টে থাকে। আর কনজাংশন হচ্ছে আলাদা দুইটা ক্লজ কানেক্ট হয়। ক্লজ মানে আলাদা দুইটা সেপারেট সাবজেক্ট ভার্ব থাকে, সাবজেক্ট না থাকলেও ভার্বের উপস্থিতি আপনারা দেখতে পারবেন, আমি দেখাবো এগুলো। আর বহুমুখী ব্যবহার, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে রাইট, এই একটা ওয়ার্ডই অ্যাডজেক্টিভ হিসেবে বসতেছে, আবার অ্যাডভার্ব হিসেবে বসতেছে, আবার নাউন হিসেবে বসতেছে, আবার মেইন ভার্ব হিসেবে বসতেছে। যেমন হি ইজ দ্য রাইট ম্যান, সে একজন সঠিক লোক, এই রাইট শব্দটা ম্যানকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ। সার্ভস হিম রাইট, এই রাইটটা এখানে বলতে অ্যাডভার্ব। সার্ভ মানে সেবা করা, মানে সঠিকভাবে তাকে সেবা করো। সঠিকভাবে কিভাবে? উই মাস্ট ফাইট ফর আওয়ার রাইটস, আমরা আমাদের আহ, অধিকারের জন্য অবশ্যই যুদ্ধ করব। এই রাইটের মানে হচ্ছে এটা একটা নাউন, অধিকার। ইট উইল রাইট ইটসেলফ, এই কাজটি ঠিক হবে, বা এই কাজটা নিজেই সঠিক হবে, এটা আমার ভার। মানে একই ওয়ার্ড রাইট
ডিফারেন্ট পজিশনে বসার কারণে, ডিফারেন্ট মিনিং দেওয়ার কারণে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ফাংশন। এই ফাংশন যদি আপনারা বুঝতে পারেন, এই ফাংশন যদি আপনারা নিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখানে আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, যেমন প্লিজ ওয়াটার দ্য গার্ডেন। এই ওয়াটারটা এখানে কোন পার্টস অফ স্পিচ, এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই যে ওয়াটারটা, প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, এই ওয়াটারটা আপনার কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু এখানে ভার্ব। বলতো কি বলছি, এই ওয়াটারটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, ভার্ব। এই অর্ডারটা কি তাহলে? ভার্ব। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এই অর্ডারটা কিন্তু নাউন। এই অর্ডারটা কি? এই অর্ডারটা কি? নাউন। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, এটা সাবজেক্টের স্থান আছে। কিপ দ্য ফাস্ট, কিপ দ্য ফাস্ট, হ্যাঁ, কিপ মানে কি? রাখো। দ্য ফাস্ট, এই ফাস্ট শব্দটা বোঝার চেষ্টা করেন, নাউন হিসেবে বসছে। হ্যাঁ, মানে গতিটা রাখো। তুমি যে দ্রুতগামী বা যে গতিতে তুমি চলতেছো, ওই গতিটা তুমি ধরে রাখো। কিপ দ্য ফাস্ট, বাট হি ওয়াকস ফাস্ট, এর মানে হচ্ছে সে দ্রুত দৌড়ায়। এই ফাস্টটা ওয়াককে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। এটা কিন্তু আমার অ্যাডভার্ব। এই ফার্স্টটা অ্যাডভার্ব, এই ফার্স্টটা কি? নাউন। হি ইজ আ ফাস্ট রানার, এই একই ফার্স্ট, এইটা হচ্ছে মূলত অ্যাজেক্টিভ, এই রানারকে মডিফাই করছে। এই ফার্স্টটা অ্যাজেক্টিভ, কি করছে? রানারকে মডিফাই করছে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, দ্যাট ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এখানে কোনটাকে ধরছে অ্যাজ আ পার্টস অফ স্পিচ? এটাই তো বুঝতেছে না। বাট মি নো বাটস, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, সে বাড়ি গিয়েছিল। এখানে এই হোমটাকে আমরা অনেকেই নাউন বলি, বাট এটা নাউন না, এটা একটা অ্যাডভার্ব। হোয়েন, ওয়ার, সে কোথায় গিয়েছিল? বাড়ি। এটা মূলত অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আই ওয়ান্ট আ হোম লোন, এই হোমটা মূলত অ্যাজেক্টিভ, এই লোনকে মডিফাই করছে। গৃহ ঋণ, এই হোমটা লোনকে মডিফাই করছে, এটা অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভ। আবারও বলছি, এটা অ্যাজেক্টিভ। এর পরেরটায় যদি আমরা আসি, আচ্ছা এই পাশে, অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, সিট ডাউন অ্যান্ড রেস্ট আ while, মেক hay while the sun sunshine, while away your time, this is the very man I want, he is very is very tired। আচ্ছা, এই জায়গাটাতে মূলত ধরছে এই while কে। try to understand here, sit down and rest a while, rest now for what? A while. So এই যে whileটা এখানে দেখছেন, a while as a noun we use here, make hay while the sun shine, that is called conjunction. While away your time, that is, it is used here just while away your time as verb. This is the very man I want, he is very tired। আচ্ছা, এই জায়গাগুলোতে মানে একসাথে দুটো দেওয়ার কথা। ও আচ্ছা, পেয়েছি। দিস ইজ দ্য ভেরি ম্যান আই ওয়ান্ট। দেখেন, আমার কথাটা বোঝেন। দিস ইজ দ্য ভেরি ম্যান, এই ম্যানটা কি? একটা নাউন। এইটাকে মডিফাই করছে কে? ভেরি শব্দটা। তাহলে এই শব্দটা কি? এটা আমার জাস্ট একটা অ্যাজেক্টিভ। বাট হি ইজ ভেরি টায়ার্ড, টায়ার্ড শব্দটা এখানে অ্যাজেক্টিভ, টায়ার্ড কে মডিফাই করছে ভেরি, এটা এখানে অ্যাডভার্ব। মানে এই ভেরিটা অ্যাজেক্টিভ, এই ভেরিটা অ্যাডভার্ব। কারণ এই ভেরিটা মডিফাই করছে নাউনকে, এই ভেরিটা মডিফাই করছে অ্যাজেক্টিভকে, টায়ার্ডকে। আই হ্যাভ নো মানি, ইট ইজ আ নো গো। দেখেন, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। এই মানি শব্দটা একটা নাউন, নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ। এই নো শব্দটা অ্যাজেক্টিভ, মনে রাখবেন, নট হচ্ছে অলওয়েজ অ্যাডভার্ব, নো হচ্ছে অ্যাজেক্টিভ। ইট ইজ আ নো গো, এই গো শব্দটা এখানে নাউন হিসেবে বসছে, এই গো শব্দটা এখানে নাউন হিসেবে বসছে, এবং এই নো শব্দটা এখানে অ্যাজেক্টিভ হিসেবে বসছে। আবারও বলছি, অ্যাজেক্টিভ হিসেবে বসছে। যেমন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই যায়, এভাবেই চলে। আমরা অনেকেই বুঝি না, আমরা গো মানেই মনে করি ভার্ব, বাট এটা ডিফারেন্ট মিনিং দিতে পারে। নিডস
মাস্ট ওয়েন দ্য ডেভিল ড্রাইভার্স, নিডস, মাস্ট ওয়েন দ্য ডেভিল ড্রাইভার, মাই নিডস আর ফিউ। মানে এই যে নিডসটা আপনারা এখানে দেখছেন, এই নিডসটা, এই নিডসটা ভার্ব, আর মাই নিডস আর ফিউ, এই নিডসটা এখানে নাউন, একসাথে এটা একটা নাউন ফ্রেজ, মাই নিডস। আমরা যদি এই জায়গাটা থেকে এটা দেখি, এই যে প্রত্যেকটা সঠিক অ্যান্সার এখানে দেওয়া আছে, কোনটা কি হিসাবে বসছে, এটা কি হিসাবে বসছে এখানে দেওয়া আছে। এটা আপনারা যদি একটু দেখেন, আপনারা যদি একটু কভার করেন, ও আচ্ছা, এখানে আমাদের নো দিয়ে কথা হচ্ছিল, নান বাট দ্য ব্রেভ, নো ওয়ান বাট লাইকস, বাট ও বাটের ব্যবহারটা এখানে হচ্ছিল, বাট, বাট আমি এটা ধরতে পারিনি। এখানে বিইউটি বাট, এটা প্রেপোজিশন হিসেবে বসছে, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসছে। মানে এটা রিলেটিভ প্রোনাউন বলা যায় না, আমরা কনজাংশনের ভিতরে নিতে পারি, কনজাংশন। বাট মি নো বাটস, এই ভার্বটা হচ্ছে, মানে এই ভার্বটা হচ্ছে এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে বসছে। বাট মানে আপত্তিকর। হি ওয়েন্ট হোম, এটা অ্যাডভার্ব বলছিলাম, আই ওয়ান্ট আ হোম লোম, এটা অ্যাডজেক্টিভ, এটাও বলছিলাম। আচ্ছা যাই হোক, সো মেইন বিষয়টা হচ্ছে কি, সব কথার এক কথা এটাই যে আমরা যে পার্টস অফ স্পিচ গুলো দেখি, এই পার্টস অফ স্পিচ গুলোকে আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বোঝা যাবে না, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করা যাবে না। পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বেশি গুরুত্ব বহন করে। এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। এটা ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন হিসাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন হিসাবে কাজ করে। আমরা এখন দেখব জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপলের ব্যবহার। এটা এই যে 8 প্রকার যে পার্টস অফ স্পিচ, এদের সাথেই কানেক্টেড বা রিলেটেড, এদেরই ভাই বোন বলা যেতে পারে। কাকে? এই জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, এই তিনটি হলো ইংরেজি ব্যাকরণের নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। মানে এগুলো চেহারা ভার্বের মতো হলেও মূলত এরা ভার্বের মতো কাজ করে না, অ্যাকশন দেয় না, বরং নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। অর্থাৎ জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, নাউনের কাজ করে, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ। পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ অথবা ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আই স আ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটন্ত মানুষকে দেখেছিলাম। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বিয়ন্ড, আই লাইক টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি, এরকম একটা অর্থ দেয়। এখানে এদের অনেকগুলো ফাংশন আছে। আমি এইভাবে না দেখাই, আমি যদি একটু অন্য জায়গা থেকে দেখাই, তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে সহজ হবে। আমি এবার একটা ব্ল্যাঙ্ক পেজ আসতেছি, প্রত্যেকে একটু মনোযোগ দেন। প্রত্যেকে এই ব্ল্যাঙ্ক পেজ থেকে ভালোভাবে পার্টস অফ স্পিচের ফাংশনটা একটু বুঝে নেন, বুঝে নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করেন। এবার আসি মেইন পয়েন্টে। প্রত্যেকে জায়গাগুলোকে ভালোভাবে নেন, বোঝার চেষ্টা করেন, ধরে নেওয়ার চেষ্টা করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, বোঝার চেষ্টা করেন। টোটাল পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি বলছি? আরে খোদা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা দেখছি, এটা কিভাবে ব্যবহৃত হয়? এগুলো হচ্ছে মূলত শব্দ। আমি যখন একটা বাক্য লিখছি, যেমন হি প্লেস
ফুটবল অন দা ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা যখন আমি লিখলাম, এই বাক্যে যে শব্দগুলো, প্রতিটা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, এবং সেটা এই 8 প্রকার থেকে আসবে। যেমন এই হি শব্দটা হচ্ছে প্রোনাউন, এই প্লেস শব্দটা হচ্ছে একটা ভার্ব, এই ফুটবল শব্দটা হচ্ছে একটা নাউন। এইগুলো হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই অন শব্দটি হচ্ছে একটা প্রেপোজিশন। অন শব্দটা কি? প্রেপোজিশন। দা শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফিল্ড শব্দটা হচ্ছে একটা নাউন। ফিল্ড শব্দটা হচ্ছে একটা নাউন। এই যে প্রতিটা ওয়ার্ডের আমি নাম বললাম, প্রতিটা ওয়ার্ডের আমি নাম বললাম, এদের ভিতর থেকে আসবে। এখন এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এর ভিতরে মনে রাখেন সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ব্যবহৃত পার্টস অফ স্পিচ হচ্ছে এই ভার্ব। সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? ভার্ব। দ্বিতীয় নম্বরে আছে নাউন, তৃতীয় নম্বরে আছে প্রোনাউন। নাউন এবং প্রোনাউন এটা একসাথে কাজ করে। একটা সেন্টেন্স বা বাক্যের জিস্ট হচ্ছে এই নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সবই হচ্ছে এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে। এদের সাথে কানেক্টেড বা রিলেটেড। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা। ভার্বের অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। প্রেপোজিশনের কাজ হচ্ছে ওই নাউন প্রোনাউনকেই কানেক্ট করা বা জোড়া লাগানো। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা আলাদা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করা। ইন্টারজেকশন এটা জাস্ট বাইরের একটা পার্ট, এটা নিয়ে তো আমি কথা বলেছি। তো আমি কি বলছি, নাউন বা প্রোনাউন একটা বাক্যের শুরুতে থাকে সাবজেক্টের স্থানে। যেমন ওই যে কথাটা আমি বলছিলাম যে শি, এটা আমার একটা প্রোনাউন। এবার একটা ভার্ব বসাবো ইজ, এবার একটা নাউন বসাবো গার্ল, সে হয় মেয়ে। এবার এইটা মানে পার্টস অফ স্পিচ মূলত কি? ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ডের অর্গানাইজেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্য অর্গানাইজড হচ্ছে, একটা বাক্যে কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসে। শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। শি ইজ আ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে। এই বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ, সে খুব সুন্দর মেয়ে। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এই ভেরি শব্দটা অ্যাডভার্ব, কারণ এটা হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করেনি, এটা বিউটিফুলকে মডিফাই করছে। সো এইভাবে একটা ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্স হয়, একটার সাথে একটা ওয়ার্ড একসাথে কানেক্টেড হয়। ভেরি বিউটিফুল গার্ল, এই তিনটা ওয়ার্ড, এ ভেরি বিউটিফুল গার্ল, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। কেউ যদি এই চারটা ওয়ার্ডের নিচে একসাথে আন্ডারলাইন করে বলে এইটা কি, এইটাকে একসাথে বলা হয় একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। শি ইজ আ বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল ইজ আ নাউন ফ্রেজ। হুম। সো এইভাবে এই পার্টস অফ স্পিচ গুলো হয়ে থাকে। এখন এদের ভিতর কি বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ হচ্ছে এই ভার্ব। কেন ভার্ব গুরুত্বপূর্ণ? ভার্ব কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, এরকম বোঝায়। এখন আপনাদের আমি বলছিলাম না, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি ডেভেলপমেন্ট বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয় বা জানতে হয়। একটা ভার্বের কিন্তু অনেক ফর্ম থাকে। মনে করেন, এই দেখেন, এই ভার্বটা কেন গুরুত্বপূর্ণ। মনে করেন আমি একটা ভার্ব লিখলাম স্টেল, এই স্টেল শব্দের অর্থ কি জানেন? এটা একটা ভার্ব কিন্তু, চুরি করা। চুরি করা। এর পাস্ট ফর্ম আছে স্টোল, এর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে স্টোলেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে স্টেলিং, এর থার্ড পারসন ফর্ম আছে। একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, V5 ফর্ম বলা হয়, STEALS, স্টেলস। এইটা দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি, আমার কথাটা বোঝেন, এটা কিন্তু V1, এরপর হচ্ছে আমাদের V2, এরপর হচ্ছে আমাদের V3, এরপর হচ্ছে আমাদের V4, বা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে, V5, থার্ড পারসন ফর্ম। সো প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে। এখন এই ভার্বটা দিয়ে আমি যদি সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা বাক্য বলি, হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি জানেন? সে টাকা চুরি করে। হিটা কি? প্রোনাউন। স্টেলসটা কি? ভার্ব। মানিটা কি? নাউন। হি স্টেলস মানি মানে কি? সে টাকা চুরি করে। আমি যদি বলি হি স্টোল মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছিল। হি স্টোল মানি মানে কি? সে টাকা চুরি করেছিল। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, স্টেলিং মানি সে টাকা চুরি করছে বা করিতেছে।
কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, স্টোলেন মানি, স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ স্টোলেন মানি। এইভাবে আমি যে ভার্বের ব্যবহার করব সেইভাবে কিন্তু এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই স্টেলটা কিন্তু এখানে মেইন ভার্ব, ভার্ব না, চুরি করা, সে চুরি করে। এই স্টোলটা এখানে মেইন ভার্ব, সে চুরি করেছিল, ভার্ব না। হি ইজ স্টেলিং মানি, এটা এখানে মেইন ভার্ব, সে টাকা চুরি করছে, করিতেছে। হি হ্যাজ স্টোলেন মানি, এটাও এখানে মেইন ভার্ব, সে টাকা চুরি করেছে। V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যারা মোটামুটি টেন্স বোঝেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি যে স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এই এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস, চুরি করা একটা খারাপ অভ্যাস। আমি যদি এইভাবে লিখি আই স আ বয়, আই স আ বয় স্টেলিং, স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, এই যে জায়গাটা স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিটের পরিবর্তে যদি বলি টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট, দিস ইজ অলসো কারেক্ট সেন্টেন্স। আবার এইখানে আমি যদি বলি আই স এ বয় স্টেলিং মানি না বলে যদি বলি আই স এ বয় টু স্টেল মানি, দিস ওয়ান ইজ অলসো কারেক্ট। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি পুলিশ, পুলিশ caught the thief, পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি, এর বাংলা অর্থ হচ্ছে চুরি করা টাকা, চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি হ্যাভিং স্টোলেন মানি, হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে। কেউ বোঝেন আমি কি লিখলাম? এখানে আমি টোটাল বাক্য লিখছি কয়টা? এই 9 থেকে 80 কেন? 9টা বাক্যই লিখছি। তো এই যে 9টা বাক্য আমি এখানে লিখছি, প্রতিটা বাক্যে এই ভার্ব গুলোকে কিন্তু আমি ব্যবহার করছি। দেখেন এই ভার্ব গুলোকে এইখানে, এই 12 পর্যন্ত, 9 থেকে 12 পর্যন্ত, এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করা যে ভার্ব, এই ভার্ব গুলো মূলত মেইন ভার্ব। এই ভার্ব গুলো কিন্তু এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব। এই ভার্ব গুলো এই বাক্যগুলোতে অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। কিন্তু 13 নাম্বার থেকে ওই সেম ভার্ব গুলোকেই ব্যবহার করছি। এই দেখেন স্টেলিং, মানে ভার্বের এই কন্টিনিউয়াস ফর্মটা আমি ব্যবহার করছি, এই যে কন্টিনিউয়াস ফর্ম এইটা আমি ব্যবহার করছি, বাট এটা এখানে জেরান্ড হিসাবে বসছে। এটাকে অ্যাজ এ পার্টস অফ স্পিচ বলা হয় নাউন, মানে বাংলা অর্থ হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস। স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, এটা সাবজেক্টের স্থানে আছে, এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। এই বাক্যের মেইন ভার্ব ইজ, ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই স্টেলিংটা এটা কোনো ভার্ব না, এটা জাস্ট একটা নাউন, স্থির একটা অবস্থা প্রকাশ করছে। আর এই ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে টু প্লাস বিয়ন্ড ব্যবহার করা যায়। টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট, চুরি করা একটা খারাপ অভ্যাস। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্টেল মানে তো চুরি করা, তাহলে আমি স্টেলিং বা টু স্টেল কেন দিব? আমি কি এটা বলতে পারি না যে স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট? আমরা এটা বলতে পারি না। কেন পারি না জানেন? এই স্টেল যখন আপনি বাক্যে ব্যবহার করছেন, এটা অ্যাক্টিভ থাকে। এটা মনে করেন আমি যদি বলি স্টেল, এবার একটা ফুল স্টপ দিলাম, এর বাংলা অর্থ হচ্ছে চুরি করো। আমি যদি বলি গো, যাও, আমি যদি বলি রিড, পড়ো, অর্থাৎ জাস্ট ভার্বটাকে ব্যবহার করে যদি আমি ফুল স্টপ দিই, তাহলে ওটা একটা সেন্টেন্স হয়ে যায়, ওই ভার্বটা অ্যাক্টিভ হয়ে যায়, ওটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। তো আমি এই স্টেলিং বা স্টেল না, মানে টু স্টেল কেন দিলাম? যাতে করে ওই ভার্বটা অ্যাক্টিভ না থাকে, ওই ভার্বটা যাতে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর হয় সমাপিকা থেকে। এই জন্যই ওই স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট মানে হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস, বা টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট মানে হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস। জাস্ট স্টেল যদি আমরা দেই, তাহলে ওইখানে ওই ওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যায়, বাংলাটা এরকম আসে চুরি করো, এরকম হয়ে যায় কথাটা। এই জন্য ওইটা মেইন ওয়ার্ড যেটা, সেটা লেখা যায় না। এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্টেল মানেই তো চুরি করা, তাহলে আমি কেন টু স্টেল বা স্টেলিং দিতে যাব? আমি যদি জাস্ট স্টেলটা বসাই, তাহলে ওই ভার্বটা কি হয়ে যায়?
একটা বাক্যে পরিণত হয়ে যায়, ভার্বটা অ্যাকশন দেওয়া শুরু করে, ওই অ্যাকশন দেওয়ানো যাবে না, ওটাকে নন ফাইনাইট করতে হবে। এই জন্য স্টেলিং বা টু স্টেল লেখা হয়। বুঝতে পারছেন কেউ আমার কথাটা এই জায়গাটাতে? এগুলো কিন্তু গভীর ডিসকাশন পার্টস অফ স্পিচের। অনেকে এটা জানে না, অনেকে এই বিষয়গুলো ডেভেলপ করতে পারে না। এই বিষয়গুলোর উপর ভাষা ভাষা জ্ঞান থাকার কারণে আমরা ডিটেলসে যখন ল্যাঙ্গুয়েজটা শিখতে যাই আমরা পারি না। বোঝেন কেউ কি বলছি? কোনো কিছু কি বোঝেন? বুঝেছি। ব্রেনে কিছু যায় আপনাদের? কিছু মনে হয় যে আমি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি বা নিতে পারছি, বা এই বিষয়গুলো কি একটা ধারণা আমি পাচ্ছি? কোন ধরনের, আপনাকে সবকিছু যে নিতে হবে এরকম না, জাস্ট একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করে। আমি যে কথাগুলো বলছি যে এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, এগুলো ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে কি, সহজ কথায় একটা বাক্য যখন আমি লিখি, বাক্য লিখতে গেলে কিসের প্রয়োজন হয়? শব্দের, ওয়ার্ডের। তো একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, সেই ওয়ার্ডগুলো কিভাবে ফাংশন করে, সেই ওয়ার্ডগুলো কিভাবে অর্গানাইজড হয়, সেই ওয়ার্ডগুলো কোনটার পরে কোনটা বসে কোন ধরনের অর্থ দেয়, এইটা জানতে হবে। আমরা অনেকে রিডিং পড়ি, বিভিন্ন প্যাসেজ পড়ি, বাট এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কমপ্লিট কনসেপ্ট না থাকার কারণে, ধারণা না থাকার কারণে, প্যাসেজ পড়ে তার যে অ্যাকচুয়াল বাংলা অর্থ আমরা বুঝতে পারি না, বা ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা ভালো করতে পারি না। এটা যারা একবার শিখে যেতে পারবে, বিশ্বাস করেন আপনাদের ভিতরে অনেক বড় একটা প্লেজার, আনন্দ, কনফিডেন্ট কাজ করবে। এই পার্টস অফ স্পিচ জানা মানেই ইংলিশ গ্রামারের 75 থেকে 80% সবকিছু জেনে যাওয়া। পার্টস অফ স্পিচের বাইরে গ্রামারের কোনো কিছু নেই। যদিও থাকে দুই একটা টপিক, সেটা এই পার্টস অফ স্পিচের ভিতর থেকেই বের হয়। তো এইটা জানতে পারলে, এটা একটু কঠিন হলেও যদি কোনোভাবে ডেভেলপ করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এরপর দেখেন, তাহলে এই যে স্টেলিংটা এটা জেরান্ড। আবার আই স আ বয়, এই টু স্টেল এটা একটা ইনফিনিটিভ। আবার আই স আ বয় স্টেলিং মানি এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব। বাট এই যে স্টেলিংটা এই বয়টাকে মডিফাই করে, যে ছেলেটা কি অবস্থায় ছিল, তাহলে যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে সেই ওয়ার্ড অ্যাজেক্টিভ। সো কি অবস্থায় ছিল? টাকা চুরি করা অবস্থায়। এই স্টেলিং এর আগে কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি নেই। এটা দেখে কিন্তু আপনি ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না, যে টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না যেটা কোন কন্টিনিউয়াস। অনেকে এটা দেখে মনে করবে কোন একটা কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সি এর পাস্ট ফ্রম স। এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই স্পেলিংটা জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, মানে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম একা একা বসতেছে, একটা নাউনকে মডিফাই করতেছে। তার মানে এটাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা অ্যাজেক্টিভ। আবার পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি, পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। এই যে স্টোলেন, এইটা আমরা মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহার করব, কোথায় করতে পারি? পারফেক্ট টেন্সের সেন্টেন্স গুলোতে। যেমন হি হ্যাজ স্টোলেন মানি, হি হ্যাড স্টোলেন মানি, বা হি উইল হ্যাভ স্টোলেন মানি। হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে ভি থ্রি বসে, অথবা প্যাসিভ ভয়েসের যে কোনো টেন্সে ভি থ্রি বসতে পারে মেইন ভার্ব হিসেবে। তো যেখানেই বসুক ভি থ্রি, মানে স্টোলেন শব্দটা, সেটা প্যাসিভ ভয়েস হোক বা পারফেক্ট টেন্স হোক, এর আগে অবশ্যই অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ বা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হেল্পিং ভার্ব থাকবেই থাকবে। বাট কোনো হেল্পিং ভার্ব নেই, জাস্ট এই ভি থ্রি যুক্ত একটা শব্দ একা একা বাক্যে বসতেছে, অন্য একটা নাউনকে মডিফাই করতেছে, যে মানি মানে টাকা, স্টোলেন মানি মানে চুরি করা টাকা। এই যে পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি, তখন এই শব্দটা হয়ে যাচ্ছে একটা অ্যাজেক্টিভ। যেহেতু একটা নাউনকে মডিফাই করছে, এটা হয়ে যাচ্ছে একটা অ্যাজেক্টিভ। এটা হয়ে যাচ্ছে একটা অ্যাজেক্টিভ। আবারও বলছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাজেক্টিভের কাজ করে। আবার এই যে হ্যাভিং প্লাস ভি থ্রি, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব এর একটা পার্ট। মানে পার্টিসিপল মূলত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে এই যে ভি থ্রি, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, সেটাকে বলা হয় হ্যাভিং প্লাস ভি থ্রি। বাংলা অর্থটা এরকম: টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। একটা কাজ সংগঠিত হয়ে সাথে সাথে আরেকটা কাজ সংগঠিত হওয়া, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে। বাট এই যে স্টোলেনটা, এটা কিন্তু এখানে কোনো মেইন ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। বা হ্যাভিং স্টোলেন মানে এটা কোনো বাক্যও না, কোনো ক্লজও না, জাস্ট একটা ফ্রেজ। মেইন সেন্টেন্স হচ্ছে এইটা: দ্য থিপ সাবজেক্ট, রানের আর ইউ এন, রানের পাস্ট ফর্ম র্যান, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। তার মানে একই ওয়ার্ড, স্টেল,
বা ভার্বের ফর্মে চেঞ্জ করলে স্টোল বা স্টোলেন বা স্টেলিং যেটাই হোক না কেন, আমার মেইন ভার্ব হিসাবে কখন বসছে, আবার কখন নাউন হিসাবে বসছে, কখন অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই ফাংশনগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট না রাখি, না থাকে আমাদের, আমরা কখনোই একটা ভাষাকে ভালোভাবে ডেভেলপ করতে পারবো না। বুঝতে পারছেন আমি কি বলছি? কোনো কিছু কি বোঝা যায়? একই ওয়ার্ড নাউন হিসাবে বসছে, অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, ইনফিনিটিভ হিসাবে বসছে, মেইন ভার্ব হিসাবে বসছে। হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছি, বাট এখন হবে এখন হবে। একটু দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় না, বা আপনাকে যে খুব বেশি ব্রেন অ্যাপ্লাই করতে হবে সেটাও না। আমি পিডিএফ ফাইল দিলে, রেকর্ডেড ক্লাস দিলে, পিডিএফটা বিশেষ করে আমি দিলে, মানে থ্রুলি থিওরিটিক্যাল পার্ট গুলো একটু পড়ে যাবেন। এবং এতটুকু ব্রেনে রাখেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ হচ্ছে আমি যে সেন্টেন্স বা বাক্যটা লিখছি বা মুখে বলছি, বলতে গেলে তো আমার শব্দের প্রয়োজন। কতগুলো শব্দ ভালোভাবে অর্গানাইজড হয়ে এক একটা বাক্য হয়, ওই প্রতিটা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। এবং এই প্রতিটা শব্দ আমি যখন আইডেন্টিফাই করব, এগুলো কিন্তু আমি ওই মুখস্থ রেখে করতে পারবো না যে এই শব্দগুলোই নাউন, এগুলোই ভার্ব, এগুলোই অ্যাডজেক্টিভ, এরকম হয় না। এটা অবস্থান এবং ডেফিনেশন অনুযায়ী পরিবর্তন হয়। এই জন্য প্রতিটা পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা আমাকে একটু জানতে হবে, এবং তাদের প্লেস, বাক্যে তাদের অবস্থানটা কোন জায়গায়, এটা বুঝতে হবে। যেমন নাউন বা প্রোনাউন, আমি বলছি শুরুতে এবং শেষে থাকে। অ্যাডজেক্টিভ, ওই নাউন বা প্রোনাউন যে শুরুতে বা শেষে থাকে, ঠিক ওর ঘাড়ের উপর অ্যাডজেক্টিভ থাকে। মানে নাউন বা প্রোনাউনের আগে গিয়ে অ্যাডজেক্টিভ বসে, বা পরেও বসতে পারে, মানে ওইটাকে কেন্দ্র করে বসে। ভার্ব, ভার্ব হচ্ছে একদম সাবজেক্টের পরেই থাকে, শুরুতে। নাউন বা প্রোনাউন যখন থাকে ঠিক তার পরেই ভার্ব থাকে, অ্যাকশন দেয় বা কাজ করা বোঝায়। ওইটা ছাড়া যদি আরো কোনো ভার্ব একটা বাক্যের ভিতর দেখি, সেটা আসলে ভার্ব না, চেহারা ভার্বের মতো হলেও সেটা নাউন অথবা অ্যাডজেক্টিভের কাজ করে। জেরান্ড ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়ে থাকে, টু প্লাস ভি অন হলে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ এটা বোঝা যায়, মানে পার্টস অফ স্পিচ হিসেবে কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, সরি নাউন। অ্যাডভার্বও দুই একবার হয়ে থাকে, দুই এক ওয়েতে এটা করা যায়, সেটা নিয়ে পরে কথা বলবো। এরপর কি ছিল? প্রেপোজিশন। প্রেপোজিশন হচ্ছে ওই অবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউন থাকে ঠিক তার আগে মূলত প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো বসে। অ্যাডভার্ব ভার্বের পরে গিয়ে বসে, ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। এইভাবে জাস্ট ডেফিনেশন গুলো যদি বোঝা যায়, আর কয়েকটা পার্টস অফ স্পিচের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আইডেন্টিফিকেশন গুলো যদি আপনারা নিতে পারেন, শিখতে পারেন, আস্তে আস্তে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারবেন। আমি আরো দেখাবো, এগুলোর উপরে আরো অনেকগুলো বিষয় আছে, সেশন আছে, আমি দেখাবো। বাট ওভারঅল যতটুকু আমি বললাম, আগে এতটুকু নিজেদের মতো করে নিজেরা একটু সেলফ স্টাডি করেন, তাহলে আর কি আপনার একটা আইডিয়া আসবে। ঠিক আছে? নিজে না দেখলে কখনো আইডিয়াটা আসে না, আমি যত ভালো লেকচার দিই বা যত বেশি বলি না কেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এগুলো আপনারা একটু দেখবেন, করবেন। এবং আমি নেক্সট ক্লাসে এই যে পার্টস অফ স্পিচ গুলোর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভার্ব এবং কনজুগেশন অফ ভার্ব, মানে আগামী ক্লাস থেকে আমাদের মেইন প্র্যাকটিক্যাল যে ইংলিশের ক্লাস, স্পোকেনের ক্লাস, সেটা শুরু হবে। অর্থাৎ শুরুটা আমি ভোক্যাবুলারি দিয়ে করব, যাতে করে আপনারা যারা ভোক্যাবুলারিতে দুর্বল আছেন, যে ভোক্যাবুলারি গুলো প্র্যাকটিক্যালি আমরা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে ব্যবহার করি, সেই ভোক্যাবুলারি গুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো, শব্দের অর্থ জানবো, ভার্বের ফর্ম জানবো, এবং ওই অন্যান্য ফাংশন দিয়ে, টেন্স, মডেল, এগুলো দিয়ে প্র্যাকটিক্যালি কনভারসেশন প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করব। বাট মেইন যে স্পোকেনের ক্লাস, যেটা আপনারা করতে চাচ্ছেন, যেটা আপনারা পাবেন, সেটা হচ্ছে আগামী ক্লাস থেকে। কারণ আজকে এই যে আপনাদের পার্টস অফ স্পিচের একটা ধারণা বা কনসেপ্ট দিলাম, আমি জানি না কে কতটুকু নিতে পারলেন। যদি কেউ নিতে পারেন তো ভালো, না পারলে কিছু করার নেই, না পারলে টেনশনও নেই। এই যে
লেকচারটা আমি দিলাম, পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দিলাম। এটা যদি আপনি না বোঝেন তাহলে যে ইংলিশে কথা বলতে পারবেন না, শিখতে পারবেন না, বিষয়টা এরকম না। এটা বুঝতে পারলে নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো কিছু লিখতে বা বলতে পারবেন। আর না পারলে যে আপনি পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না। আমি আবারও বলছি, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আগামী ক্লাস থেকে মেইন প্র্যাকটিক্যাল স্পোকেনের ক্লাসগুলো শুরু করব, এবং সেখানে ভোকাবুলারি ডেভেলপমেন্ট দিয়ে ক্লাসগুলো শুরু হবে। বোঝাতে পারলাম আমি? বুঝতে পারছেন? আমাকে আগে এটা পারতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাট লিস্ট 200 ভার্ব রিলেটেড ওয়ার্ড, যেগুলো প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করে থাকি কনভারসেশনে, স্পিকিং এ, সেগুলো আগে আমাকে জানতে হবে। দেন সেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব স্পিকিং, কনভারসেশন বা রাইটিং এ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট।